আগে ছিল জেল, এখন হয়ে গেছে মিউজিয়াম। ইংরেজদের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন বহু বিপ্লবী। নেতাজি সুভাষচন্দ্র, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস ও জওহরলাল নেহেরু প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের এই জেলে বন্দি করা হয়েছিল। দিনের পর দিন চলে অকথ্য অত্যাচার, শূন্য হয় ভারত মাতার বুক। হাসতে হাসতে নিজেদের জীবনকে মৃত্যুবরণ করেছেন এই স্বাধীনতা সংগ্রামীরা। এই আলিপুর সেন্ট্রাল জেল এখন ইতিহাসের এক সাক্ষী। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরাও জেনে নিই কিছু অজানা তথ্য। আমি এখন চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। তো আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল দেখে ভিডিও করতে চলে এসেছি জেলে, যেটা হচ্ছে জেল ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখন জেলটাকে মিউজিয়ামে পরিণত করেছে। তো চলুন মিউজিয়ামে কি কি রাখা আছে সেগুলো এক ঝটকে দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদের বলি আপনারা আসবেন কিভাবে। হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন আসার জন্য। এছাড়া কাছাকাছি মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক, এবং ওখান থেকে হাজরা মোড় ধরে যে কোনো অটো বা টোটোয় করে চলে আসতে পারেন এই আলিপুর সেন্ট্রাল জেল বা আলিপুর মিউজিয়ামে। ঢুকেই হচ্ছে ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার, ফার্স্ট হচ্ছে প্রবেশ মূল্য। এখানে যারা হচ্ছে লাইটে সাউন্ডে যে শোটা আছে যদি দেখতে চান তাহলে শোটা হচ্ছে নিচ্ছে 100 টাকা, আর যারা মিউজিয়াম দেখবেন তাদের জন্য 30 টাকা আছে। ওকে, আর বাইরে থেকে কোনো খাবার এখানে অ্যালাউ না। তো এখানে অনেক ফুড কাউন্টার আছে, চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। এবার ঢুকে পড়েছি, চলুন মিউজিয়ামের দিকে যাওয়া যাক। এটা হলো আলিপুর মিউজিয়ামের ম্যাপ। কোথায় কি আছে এই ম্যাপ দেখে সেটা বুঝতে পারবেন। তো প্রথমেই আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র, বিধানচন্দ্র রায় এবং চিত্তরঞ্জন দাসকে যে জেলে বন্দি করা হয়েছিল। ডক্টর বিধানচন্দ্র রায় একসময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। উনি 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। এখানে কিন্তু নেতাজির কক্ষ রয়েছে, সেটা এই রাস্তা দিয়ে ওপরের দিকে যেতে হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে এখানে কারারুদ্ধ করা হয়েছিল। দেখুন কারাগারটাকে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যতীন্দ্র মোহন সেনগুপ্তকে কারারুদ্ধ করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাগারে ছিলেন। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোনো হাত দেওয়ার কোনো পারমিশন নেই, সিসিটিভি লাগানো আছে। চলুন এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে ফার্স্টে আমরা যাব হচ্ছে ফাঁসির মঞ্চে। এই যে এই জায়গাটাতে ঘুরে, এখান থেকে জাস্ট ঘুরে এই যে এই সাইডের দিকে হচ্ছে ফাঁসির মঞ্চ আছে, এখান থেকে জাস্ট ঢুকে যাব। এই হলো সেই ফাঁসির মঞ্চ যেখানে আমাদের ভারতবর্ষের বীর সন্তানদের ফাঁসি দেওয়া হতো। প্রায় 20 বছর হয়ে গেছে এখানে কিন্তু আর ফাঁসি দেওয়া হয় না। পাশাপাশি দেখুন দুটো দড়ি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একসময় জোড়া ফাঁসিও দেওয়া হতো। 2004 সালে কিন্তু লাস্ট ফাঁসি হয় ওখানে। তো ওর পর থেকে কিন্তু আর কোনো ফাঁসি হয়নি। ওখানে যত মানে কয়েদি ছিল এখান থেকে হচ্ছে বারুইপুর জেল এবং অন্যান্য জেলগুলোতে ট্রান্সফার করা হয়েছে। এটা হলো দেহ চেরাই করার ঘর। ফাঁসি দেওয়ার পরে এই ঘরে নিয়ে আসা হতো এবং দেহ চেরাই করে দেখা হতো শ্বাস প্রশ্বাস চলছে কিনা। আর এই যে দেখছেন নল, এই নলের মধ্যে দিয়েই কিন্তু রক্তস্রোত বয়ে যেত। এটা হলো কন্ডেমনেশন রুম। ফাঁসির আগের দিন এইখানে রাখা হতো বিপ্লবীদের এবং মৃত্যুর আগে শেষ ইচ্ছা কী সেটা জানতে চাওয়া হতো এবং পূরণও করা হতো। দেখুন এই অন্ধকার রুমেই কিন্তু থাকতো বিপ্লবীরা। শুধুমাত্র আমাদের দেশকে স্বাধীন করার জন্য কতই না অনাচার অত্যাচার সহ্য করেছেন আমাদের দেশের এই বিপ্লবীরা।
এটা হলো শহীদ স্মৃতিস্তম্ভ। নির্দোষে যে বিপ্লবীরা ফাঁসির মাধ্যমে মৃত্যুবরণ করেছেন তাদের শ্রদ্ধার্ঘ্যেই এই স্মৃতিসৌধটি বানানো হয়েছে। এখানে শহীদদের নাম খোদাই করে লেখা আছে। এটি হলো অনেক পুরানো একটি ছাপাখানা, যদিও এই ছাপাখানা এখন বন্ধ আছে। পৃথিবীর প্রাচীনতম ছাপাখানার মধ্যে একটি অন্যতম ছাপাখানা হচ্ছে এইটি। এবারে আমরা ঘুরে দেখব নেহেরু কক্ষ, যেখানে জওহরলাল নেহেরুকে কারারুদ্ধ করা হয়েছিল। সোজা যেতে হবে এই সাইডে। এই যে এসে গেছি, এটা হচ্ছে নেহেরু কক্ষ। এই কক্ষে জওহরলাল নেহেরুকে কারারুদ্ধ করা হয়েছিল এবং ইন্দিরা গান্ধী ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটা হলো ওয়াচ টাওয়ার, এর ওপরে একটা শো দেখানো হয়, যদি দেখতে চান দেখতে পারেন। আসামিদের প্রথমে এই কম্পার্টমেন্টে ধরে আনা হতো, তারপরে যে যার সাজা অনুযায়ী এই কম্পার্টমেন্ট থেকে নিয়ে গিয়ে আলাদা আলাদা জায়গায় রাখা হতো। এটা হলো জেনারেল কম্পার্টমেন্ট। মানে ভাবতে পারছেন আমাদের দেশের বিপ্লবীরা এত কষ্টের মধ্যে এত অন্ধকারে দিন কাটিয়েছে শুধুমাত্র আমাদের দেশকে স্বাধীনতার আলো দেখাবে বলে। এটা হলো নজরুল কক্ষ। সিজন কখন থাকে? ঠান্ডার সময় থাকে। মোটামুটি কত লোক আসতো পার ডে? মানে সিজন বাদে বা সিজনে 500-600 লোক আসে। আপনি কতদিন হয়েছে এখানে আছেন? অনেক বছর? 1 বছর। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হচ্ছে ওয়ার্ড নাম্বার 9 নজরুল কক্ষ। जिंदगी का सारे मजा तो इसमें है, जेल में नहीं उधर। এটা হলো কাজী নজরুলের কক্ষ। কাজী নজরুল ইসলামের কিছু বই কিন্তু এখানে রাখা আছে এবং ওনার জীবদ্দশায় কিছু ফটো আপনি গিয়ে দেখতে পাবেন। বেরিয়ে এলাম, বেরিয়ে এসে হচ্ছে আর্ট গ্যালারিতে এসেছি। এটা হচ্ছে আর্ট গ্যালারি। প্রত্যেক কোনায় কোনায় কিন্তু বিপ্লবীদের স্মৃতি আছে চারিদিকে। এই হচ্ছে আর্ট গ্যালারি। রামকৃষ্ণ বিশ্বাস, কানাইলাল দত্ত এবং দীনেশ গুপ্তের মতো মনীষীদের জীবন সম্পর্কে এখানে কিছু তথ্য লেখা আছে। ওনাদের ফাঁসির আগে বাড়িতে লেখা কিছু চিঠি এখানে তুলে ধরা হয়েছে। এখানে আসার পরে মানে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে সমস্ত কিছু দেখে। এটা হলো হসপিটাল বিল্ডিং। আমাদের ট্যুরের লাস্ট হচ্ছে এটা হলো হসপিটাল বিল্ডিংয়ের হচ্ছে বিবরণ, যে ফার্স্টের প্রথম তলে আপনি কী কী দেখতে পাবেন এবং দ্বিতীয় তলে আপনি কী কী দেখতে পাবেন। একটু জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হলো দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের হচ্ছে একটা অনুসরণ করা হয়েছে। এই সিঁড়ি, এখান থেকে দোতলায় চলে যাব এবার সোজা। জওহরলাল নেহেরু, দীনেশ গুপ্তা। সিঁড়িগুলো একেবারে লোহার তৈরি, দেখুন। মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এখানে নারী যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ওনাদের জন্য একটা সংরক্ষিত স্থান করা হয়েছে। চলুন দেখে আসি। স্বাধীনতা সংগ্রামে পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলা সংগ্রামীদের নামও উঠে আসে, তাই মহিলা সংগ্রামীদের একটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু এখানে রাখা হয়েছে। তাই আমাদের সমাজ পুরুষ সংগ্রামীদের পাশাপাশি কিন্তু নারী সংগ্রামীদেরও কিন্তু সম্মান করে। আজকের ট্যুর আমি এখানেই সম্পূর্ণ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্যুরে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন।
দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ট্যুরে। টাটা বাই।